প্রিয় দর্শক, যে যেখানে আছেন, দ্য পলিটিক্যাল লেন্স বাই আরপি স্টেশন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন তাদেরকে কৃতজ্ঞতা এবং একটি ছোট্ট অনুরোধ, আরপি স্টেশন সাবস্ক্রাইব করে অনুষ্ঠানটি আপনারা যদি শেয়ার করেন তাহলে আমরা অনুপ্রাণিত হব এবং এই অনুষ্ঠানের তথ্যের মাধ্যমে সারা বাংলাদেশের অসংখ্য মানুষ উপকৃত হবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। এবং আজকে আমাদের যে বিষয়, বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখছি যে টিকার কারণে অথবা আমরা যদি বলি টিকা না পাওয়ার কারণে, যেটাতে আমাদের বাচ্চাদের অধিকার ছিল, রাষ্ট্র তাদেরকে অবহেলা করেছে। রাষ্ট্রের দুর্নীতির কারণে রাষ্ট্র নতুন প্রজন্মকে তাদের পরিকল্পনার বাইরে রাখবার কারণে, কিংবা এর মধ্যে আরো অনেক ষড়যন্ত্র আছে, সে সকল কারণে আমরা দেখছি বাংলাদেশে এই প্রথমবারের মতো অগণিত নিষ্পাপ শিশু হামজনিত কারণে মৃত্যুবরণ করেছে। আমরা বলতে চাই এটি নিছক কোনো রোগের কারণে মৃত্যু নয়, এই মৃত্যুর পেছনেও রয়েছে নানান চক্র, নানান চক্রান্ত, নানান ব্যক্তি, প্রশাসন। আসুন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের যে বিষয় তার বর্ণনাটা এরকম: টিকাজনিত শিশু মৃত্যুর দায়ে ইউনূসের বিচার হতেই হবে। প্রিয় দর্শক, এটা নিয়ে কথা বলার জন্য আমরা যুক্ত করে নিচ্ছি প্রথমেই ডক্টর জাহানারা আরজু, অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে এরকম একটা ইম্পর্টেন্ট টপিকের জন্য সিলেক্ট করার জন্য। জি, অনেক ধন্যবাদ। আমরা যুক্ত করে নিচ্ছি আমাদের বরাবরের মতো আমাদের আরপি স্টেশনের বিশেষ বক্তা মমিন মেহেদী, চেয়ারম্যান নতুন ধারা বাংলাদেশ, এনডিবিও ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক পূর্বাভাস। মমিন মেহেদী ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমরা দেখছি সাংবাদিকতার বাইরে, রাজপথে, অনলাইনে, অফলাইনে সব জায়গায় কথা বলে যাচ্ছেন। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথমে আমরা একটু প্রফেসর ডক্টর জাহানারা আরজু আপনার কাছে যাই। সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশে কিন্তু আমরা কখনো শুনিনি যে শিশুরা টিকা পায়নি, শিশুরা টিকা না পাওয়ার কারণে যে সকল রোগের কথা, আমরা এখন কিন্তু বাংলাদেশের মায়েরা সবাই ভুলেই গেছি যে টিকা না খাওয়ার কারণে কি কি হয়। কারণ টিকাটা প্রতি বছর সরকারিভাবে এমনভাবে বাচ্চারা পাচ্ছিল যে টিকা পাবে না, সেই ভাবনাটা আর আমাদের মানসিকতার মধ্যে বা আমরা চিন্তাও কখনো করিনি। এইবার টনক নড়ল যখন একসাথে অনেক শিশুর মৃত্যু ঘটেছে। 5ই আগস্ট 2024 পরবর্তী সময় কেন আমাদের বাচ্চারা মৃত্যুর দিকে ধাবিত হলো? আমি আপনাকে একজন চিকিৎসক, অধ্যাপক চিকিৎসক হিসেবে আপনাকে প্রশ্ন করতে চাই, কেন টিকা পাবে না বাচ্চারা? আসলে যদি টিকার কথাই বলি, ধরুন এই যে এখন যে হামের যে মহামারী হচ্ছে পুরো বাংলাদেশে, ধরুন এখন এই মুহূর্তে 500-600 রোগী ভর্তি হাসপাতালে, শুধুমাত্র ঢাকা শহরে। তাহলে বুঝুন পুরো বাংলাদেশে মানে অলমোস্ট 7টা জেলাতে রীতিমতো মহামারী আকার ধারণ করেছে। এই অসম্ভব ছোঁয়াচে। এখন এই ছোঁয়াচে রোগগুলো কিংবা এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বিভিন্ন ধরনের টিকা, সব টিকাই বন্ধ ছিল। যেমন কি বলি, হাম যেটা মিজেলস রুবেলা একসাথে দিত এমআর নাম দিয়ে, ওই টিকা বন্ধ ছিল গত 2 বছর, 18 মাস ধরে। তারপর ধরুন আর কৃমিনাশক ঔষধ, ভাইটামিন এ ক্যাম্পেইন যেটা চলে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাইটামিন এ, সেটা ক্যাম্পেইন বন্ধ ছিল। তারপর স্নেক ভ্যানম, ধরুন এখন সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালে কি হয় যে রাসেল ভাইপার সহ বিষাক্ত অনেক সাপ দংশন করে গ্রামে গঞ্জে, তো তখন স্নেক ভ্যানম রাখতে হয়। উপজেলা সদর হাসপাতালে হলেও ছিল, কিন্তু এখন কোথাও নেই। ক্রাইসিস। তারপর র্যাবিস যেটা জলাতঙ্ক রোগ বলি আমরা, বিভিন্ন কুকুর থেকে শুরু করে বিভিন্ন জীবাণু সংক্রমিত কোনো প্রাণী যদি কাউকে কামড় দেয়, আক্রান্ত করে, তাহলে যে জলাতঙ্ক রোগ হয়, সেই রোগের টিকাও নেই। মানে এমন টিকা নেই যেটাতে মানে মানুষের মৃত্যুর হার যেভাবে বাড়বে, এটা নিয়ে আমি আতঙ্কিত একজন ডক্টর হিসেবে। এই যে ধরুন বাচ্চাগুলো যে হামের টিকা দিল না, বাচ্চা মারা গেছে কতজন, এই যে আমাদের একজন সাংবাদিক আছেন উনি জানেন যে আসলে অ্যাকচুয়াল
ইয়েটা মানে যে অ্যামাউন্টটা আমরা জানি না। জি আমরা আসলে তথ্যটা জানি না, কিন্তু বিভিন্ন জায়গায় ফোন করে করে হয়তো ঢাকা শিশু হাসপাতালে ফোন করে জানলাম সেখানে 6 জন মারা গেছে, এটুকু বলছে। আমি যতদূর জানি 6 জন মারা গেছে, একজন রেসপন্সিবল ডক্টর বলছে। তারপর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল, সেখানে হামের কারণে 22 জন, শুধুমাত্র একটা হাসপাতালে। রাজশাহীতে 47 জন। এভাবে মানে আলাদা আলাদা করে করে জানছি, কিন্তু আসলে পুরো সংখ্যাটা এখনো কেউ জানি না। দেখুন, মানে 100 পার হয়ে গেছে, 100 পার হয়ে গেছে, আসলে 100 পার হয়ে গেছে। শুধুমাত্র মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে 100 বেডের হাসপাতাল, সেখানে 117 জনের বেশি এখন ভর্তি। মাটিতেও রোগী আছে, বেশিরভাগ হচ্ছে এই হামের রোগী। এই মিজেলসে আক্রান্ত হয়ে রোগীর কি হয়? জ্বর হয়, র্যাশ হয়, তারপর কি হয়? ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, শ্বাসকষ্ট হয়ে মারা যাচ্ছে বাচ্চাগুলো। এই যে এত এত বাচ্চা মারা যাচ্ছে, এই বাচ্চাগুলোর দায় কে নেবে? কেউ নিচ্ছে না। কি সংসদে কত আলোচনা হয়, এই সনদ নিয়ে আলোচনা হয়, সংবিধান নিয়ে আলোচনা হয়, একবারও এই যে 100 পার হয়ে গেছে বাচ্চা মারা গেছে, এতগুলো বাচ্চা, কখনো কোনো শোক প্রস্তাব স্থাপন করেছে? কেউ করেনি। এই যে ধরুন ইউনুসের শাসন আমলে দ্রোণ শো হয়, তারপর পাকিস্তান থেকে শিল্পী এনে কনসার্ট হয়, কোটি টাকার কনসার্ট, তারপর জেলায় জেলায় চেতনা বিক্রি হয়, চেতনা স্তম্ভ হয়, কত কিছু হয়, কোটি কোটি টাকার, লক্ষ কোটি টাকার ঋণ হয়, কিন্তু টিকা কেনার টাকা নেই। টিকা কিনলো না তারা। এখন আমরা পূর্বের অভিজ্ঞতা ধরুন, যেমন আমাদের এখনকার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন কি, স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, উনি বলেছেন গত 8 বছর টিকা না দেওয়ার জন্য নাকি এখন হাম মহামারী হয়েছে। অবশ্য পরবর্তীতে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সত্য তথ্য যখন বিভিন্ন মিডিয়ায় বেরিয়ে এসেছে, তখন আবার তিনি বলেছেন না না, এটা 5 আগস্ট 2024-এ ইউনুসের সময় টিকা দেওয়া হয়নি। মানে উনি বলতে বাধ্য হয়েছেন। এটা আসলে 1975 সাল না, যে 75-এ কি ছিল, যে একটাই বাংলাদেশ বেতার, একটাই বাংলাদেশ টিভি, আর প্রিন্ট মিডিয়াও হাতে গোনা 2-3টা ওদের সরকারের দখলে, তো যার জন্য একই গীত বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলেই যাচ্ছে, সকালে বলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বিকেলে বলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে। এখন এগুলো বলে 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 মানুষকে অতিষ্ঠ করে দিত। কিন্তু এখন আমরা মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, এখন আমরা ডিজিটাল যুগ, ইন্টারনেটে আমরা সার্চ করে আমরা কি দেখেছি, ডাব্লিউএইচওর কান্ট্রি রিপোর্ট, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপোর্টে স্পষ্ট লেখা, 2012 সালে এমআর, যেটা মিজেলস আর রুবেলা, দুটো রোগের টিকা একসাথে শুরু হয়ে যায় বাংলাদেশে একদম। আর একই বছর হামের দ্বিতীয় ডোজ চালু হয়ে যায়। 2015 সালে হাম এবং রুবেলা এমআর কম্বাইন্ড ভ্যাকসিন, সেটা দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। আর ইউনিসেফ আর ডাব্লিউএইচও কান্ট্রি প্রোফাইল অনুযায়ী 2015 থেকে 2023 সাল পর্যন্ত 93 থেকে 97% বাচ্চা এসব টিকা পেয়ে গেছে। সমস্ত টিকার আওতায়, মানে কোটি কোটি বাচ্চা এখানে এই টিকার আওতায় ছিল। যেমন 2024 সাল পর্যন্ত, কিন্তু আমার মনে হয় 2024 সাল পর্যন্ত দেওয়া ছিল। 2024 জুলাই পর্যন্ত টিকা দেওয়া ছিল। এই যে ভিটামিন এর যে ক্যাম্পেইন, কৃমিনাশক ঔষধ বছরে 2বার দেওয়া, মিনিমাম 2বার দিত। তারপরে এই যে মিজেলস, রুবেলা, এগুলো ক্যাম্পেইন দেওয়া। এখন হলো কি, যারা শিক্ষিত, সচেতন, কিংবা যারা অবস্থাপন্ন, তারা কি করেছে, গত 2 বছর তাদের বাচ্চাদেরকে 450 টাকার টিকা 1200 টাকা দিয়ে কিনে দিয়েছে। কিন্তু গরিবরা কিভাবে দেবে? প্রান্তিক অঞ্চলের মানুষরা কিভাবে দেবে? মানে এমন মেসাকার করে দিয়েছে দেশের হাল। মানে কি বলবো, অন্য যা যা করেছে স্বাস্থ্য খাতে, বর্তমানে আপনি খোঁজ নেন, উপজেলা হাসপাতালে গজ ব্যান্ডেজ নেই, ওয়ার্ডে ব্লাড প্রেশার মেশিন নেই, ওজন মাপার মেশিন নেই। এখন এরকম অবস্থায় অপারেশন থিয়েটারে যে অজ্ঞান করবে, সেই ঔষধগুলো, সেই মেডিসিন, দরকারি ওষুধগুলো নেই। আলাপ হয় আইসিইউ, আমরা আপনার কাছে আবার আসবো। অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি আমরা, সেই তথ্যগুলো নিয়ে আমি একটু মোমেন মেহেদী আপনার কাছে যেতে চাই। যেমনটা আমাদের অধ্যাপক ডক্টর জাহানারা আরজু বললেন, যে কিভাবে টিকাগুলো ডিস্ট্রিবিউটেড হয়েছে, কিভাবে আমাদের বাচ্চারা টিকা পেয়েছে, আবার 2024-এ 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে
যাদের সামর্থ্য রয়েছে তারা 400 টাকার টিকা 1200 টাকা বা অনেক দামে কিংবা যেভাবেই হোক তারা তাদের সন্তানদের জন্য সেটি ব্যবস্থা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে 5ই আগস্ট 2024 সাল থেকে ইউনূস যে স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিলেন, তিনি যদিও গ্রামীণ ব্যাংকের তার সহকর্মী কিংবা তার গোত্রীয় কেউ হতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সে স্বাস্থ্যের ক্ষেত্রে তার ভূমিকাটা কি ছিল? একটা একটা রাষ্ট্রের প্রথম যে জায়গাটি সেটি হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান বা মৌলিক অধিকারগুলো, এটা তোমাদের সংবিধান বলে দিয়েছে। তো শিক্ষায় আমরা দেখেছি বছরের 1 তারিখে বই দিতে কখনোই পারেনি ইউনূস প্রশাসন, এবং স্বাস্থ্য খাতে এই যে বাচ্চাদের টিকা দিতে হবে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তাদের পরিকল্পনায় আমাদের শিশুরা নেই, লেখাপড়ায় শিশুরা নেই, টিকা বা শিশুরা যাতে সুস্থ সবল বা মানে একদম রোগহীন ভাবে তারা বেড়ে উঠবে এবং আশেপাশের পরিবেশ ভালো থাকবে, তার মানে তারা এটা ইচ্ছাকৃত কি করেছে যে শিক্ষা ধ্বংস হয়ে যাবে, স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে, বাচ্চারা রুগ্ন হয়ে বেড়ে উঠবে, কিংবা যারা নিম্ন আয়ের, যারা সরকারের পৃষ্ঠপোষকতায় এত বছর টিকা পেয়েছে, যে জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কিন্তু ভ্যাকসিন হিরো বলা হয়, তো তারই কি তারা ইচ্ছাকৃতভাবে যে ভ্যাকসিন হিরো তিনি যে বাচ্চাদের টিকা দিয়েছে সেই বাংলাদেশের বাচ্চাদের আমরা টিকা দেব না, এটি কি সেই ধরনের কোনো প্রতিহিংসা আমাদের প্রজন্মকে ধ্বংস করবার? কৃতজ্ঞতা আপনাকে আর বিশ্লেষণের যারা দর্শক রয়েছেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি আপনার প্রতি এবং আরজু আপার প্রতি কৃতজ্ঞতা। সেই সাথে আপনার প্রশ্নের পথ ধরে বলতে চাই, ডক্টর ইউনূস তো ব্যবসা করতে এসেছিলেন, তিনি মূলত বিজনেস করতে এসেছিলেন। একজন ব্যবসায়ীর কাছ থেকে তো আপনি স্বাস্থ্য অধিকার, শিক্ষা অধিকার, মানবিক অধিকার এগুলো চিন্তা করতেই পারেন না। যদি আমরা সেই চিন্তা করতে যাই তাহলে হবে সেটা আমাদের চরম রকমের ভুল। আর সেই ভুলের খেসারত আমাদেরকে কিন্তু দিতে হয়েছে একের পর এক মবের শিকার হয়ে মৃত্যুবরণ করা শত শত মানুষের লাশের উপর দিয়ে, রক্ত এবং জীবনের উপর দিয়ে আমাদের তার খেসারত দিতে হয়েছে। আপনি নিশ্চয়ই ভুলে যাননি যে আপাও হয়তো খেয়াল আছে যে বন্দর চুক্তি করতে গিয়ে ডক্টর ইউনূস বলেছিলেন যে আপনাদের সরকারি হাসপাতালে যাওয়ার কি দরকার, আর সরকারি হাসপাতালগুলোই বা কি দরকার, সরকারি হাসপাতালে ডাক্তার থাকে না, ওষুধ দেয় না, ওগুলোতে গেলে বিড়ম্বনার শিকার হতে হয়। বন্দর চুক্তির ওই অনুষ্ঠানেই তিনি স্পষ্ট করে বলেছেন যে আমার কক্সবাজারে, আমার চট্টগ্রামে কি ব্যবসায়ীর অভাব আছে? যারা ব্যবসায়ী তারা বড় বড় হাসপাতাল করেন, আমি অনুমোদন দিব, আমি ব্যবস্থা করে দিব। আপনারা বড় বড় হাসপাতাল করবেন, সেখানে উন্নত চিকিৎসা হবে, টাকা খরচ করবে, যিনি অসুস্থ হবেন তিনি টাকা খরচ করে চিকিৎসা নিবেন, তা না হলে তিনি ভালো চিকিৎসা কিভাবে পাবেন? এই পুরো বক্তব্য আমি কিন্তু মানে হয়তো এদিক সেদিক দুই একটা বাক্য এদিক সেদিক হতে পারে, কিন্তু তার বক্তব্য হুবহু এইরকমই ছিল। হ্যাঁ, তো তিনি ব্যবসায়ী হিসেবে মূলত আমাদেরকে শোষণ, নিপীড়ন এবং তার চাহিদাগুলো পূরণ করতে এসেছিলেন। সে পূরণ করতে আসবার ধারাবাহিকতা আমরা দেখেছি তিনি এমন একজন মানুষকে স্বাস্থ্য উপদেষ্টা করলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন, যার সাথে একগুচ্ছ দুর্নীতিবাজ ছিল, একগুচ্ছ। সেখানে এপিএস দুর্নীতিবাজ ছিল, তার এপিএস, তার পিএস দুর্নীতিবাজ ছিল, তার এপিএস বেসরকারিভাবে যেটা নিয়োগকৃত সেটা ছিল। তো সামগ্রিকভাবে সেই সাথে তিনি কিন্তু হেলথের ডিজি যাকে সে সময় তিনি পেয়েছেন তাকেও করাপ্টেড করেছিলেন। সামগ্রিকভাবে আমরা যদি খেয়াল করি তাহলে স্বাস্থ্য খাতটাকে নিয়ে মূলত তারা বিজনেসটাই করেছেন। আবার যদি বলেন যে গাফলতি করেছেন, উদাসীনতা দেখিয়েছেন, অবহেলা করেছেন, স্বাস্থ্যের বিষয়ে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করেছেন, সেটাও বলা যায়। কিন্তু না, কিন্তু মোমিন মেহেদী, ইউনূসের যে বক্তব্যটি আপনি উল্লেখ করলেন সেই ভিডিওটি আমরাও দেখেছি। এই বক্তব্য তো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে অবহেলা নয়, পরিকল্পিতভাবেই নিম্ন আয়ের বা সরকারি পৃষ্ঠপোষকতায় যারা চিকিৎসা সেবা নেবে তাদেরকে ধীরে ধীরে মাইনাস করে দেওয়ার একটা বিষয়, তাই নয় কি? আমি সেদিকে আসছি। আমি আমাকে একটু সময় দিতে হবে, 5টা মিনিট একটু সময় নিচ্ছি দয়া করে। আর যারা দর্শক দেখছেন সবাইকে বলবো যে একটু খেয়াল করে শুনলে বুঝতে পারবেন যে কি ঘটনাটা ঘটেছে। তারা কিন্তু আমার স্বাস্থ্য বিভাগকে মূলত বিজনেস প্রক্রিয়া নিয়ে যাওয়ার চেষ্টাটা করেছেন, যে কারণে দেখবেন ওই সময়ে স্বাস্থ্য অনুমোদিত হয়েছে 17টি হসপিটাল,
আপনি একটু খেয়াল করলে বা আমার আপা যেহেতু আছেন স্বাস্থ্য বিভাগের সাথে রিলেটেড, আপনার এই তথ্যগুলো একটু খেয়াল করলে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে 17টা হসপিটাল অনুমোদন দিয়েছে, 17টাই এই ইউনুস এবং ইউনুস গংদের দ্বারা নিয়ন্ত্রিত। হাসনাতের চাচা শ্বশুর, মানে বললে অবাক হবেন, হাসনাতের আপন চাচা শ্বশুর, সার্জিসের মামাতো ভাই, মানে যেই মামাতো ভাই এই 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে জীবন চালাতেই তার ওষ্ঠাগত অবস্থা হতো, সেই চাচাতো ভাই মামাতো ভাই তিনি কিন্তু হাসপাতাল অনুমোদন নিয়েছেন। শুধু এখানে শেষ, আমরা এই তথ্যগুলো বিভিন্নভাবে চেষ্টা করছি এগুলোকে প্রকাশ করতে, কিন্তু যাদের মাধ্যমে প্রকাশ করব তারা তো এখন বায়াসড হয়ে গেছে। বিশেষ করে গণমাধ্যম, প্রথম সারির গণমাধ্যম কোনোভাবে এই সত্যগুলো প্রচার করার পক্ষে না, যে কারণে সত্যগুলো আসছে না। আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে বা আমরা যেসব জায়গাতে কথা বলছি, আমরা নিজেরা যখন কথা বলি তখন এই কথাগুলো আমরা শেয়ার করছি। গতকালকে আমরা একটা সংবাদ সম্মেলনে বলেছি যে নূরজাহান নিজের স্বাস্থ্যের জন্য 2বার কিন্তু দেশের বাইরে গিয়েছেন, 2বার, অথচ তারা কিন্তু বলেছে যে স্বাস্থ্য বিভাগের এতটা মান উন্নত করবেন যে কাউকে যেন বিদেশ যেতে না হয়। বিশেষ করে আসিফ নজরুলের অনেক বড় বড় কথা কিন্তু আমরা শুনেছি। তো দিন শেষে যেটা হয় সেটা হচ্ছে আমরা অনেক বড় বড় কথা বলার লোক দেখি, কিন্তু ভেতরগত ভাবে দেখি যে আমাদের বিভিন্ন সেক্টরকে তারা ধ্বংস করবার প্রক্রিয়া করেছেন। তো যেটা বলছিলাম, তো এমন ভাবে 17টা হসপিটাল নিয়েছেন, সেই সাথে স্বাস্থ্যে তারা বিভিন্ন ধরনের নিয়োগ বাণিজ্য করেছেন, একটা দুটা না, প্রায় 385 জন নিয়োগ হয়েছে ওই সময় নতুন করে, বিভিন্ন ছোট থেকে একদম শীর্ষ পর্যন্ত। এবং আপনি যদি দেখেন শেরেবাংলা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে ওই সময় কাকে নেওয়া হয়েছে, আপনার বিভিন্ন সেক্টরের যেই দায়িত্ব যাদেরকে দেওয়া হয় সেগুলো কারা, প্রতিটা সেক্টরে জামাত, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধীদেরকে তারা বেছে বেছে নিয়োগ করেছেন। তাদের মূলত টার্গেটটাই ছিল স্বাস্থ্য বিভাগটাকে ধ্বংস করে দেয়া। সেই ধ্বংস করে দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওই যে আপনি যেটা বলেছেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, এই দুটো শ্রেণী। আর আপনি যাদের কথা বলছিলেন এরা তো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, কিন্তু সেই সাথে ভাসমান যারা মানুষ, অর্থাৎ যাদের চাল নেই চুলো নেই, ঢাকাতে প্রায় 4.5 লক্ষ মানুষ ভাসমান জীবন যাপন করে, তারা তো হাসপাতালের কথা কল্পনাই করে না, হাসপাতালের কথা তারা কল্পনাও করতে পারে না। তারা যেটা নাপা কিনবে সেটাও তারা চিন্তা করতে পারে না। তারা যদি অসুস্থ হন, ওই ভাসমান মানুষগুলোর মৃত্যু অবধারিত হয়ে যায় শুধুমাত্র এই স্বাস্থ্য বিভাগের এই বিভিন্ন ধরনের দুর্নীতির কারণে। এবং সেটা গত 17 মাসে যেভাবে 18 মাসে যেভাবে বেড়েছে, এটা লাগামহীন ভাবে বেড়েছে। এবং দিন শেষে আপনি যেটা বলেছেন, আমার কাছে কেন যেন মনে হয় ওই বাস্তবায়নটা করবার জন্য, অর্থাৎ এই নিম্ন মধ্যবিত্ত এবং ভাসমান মানুষগুলো যারা নদী ভাঙন কবলিত, যারা এই চালচুলোহীন, তাদেরকে মানে একদম নিঃশেষ করে দেবার একটা পরিকল্পনা হয়তো ডক্টর ইউনূস সরকারের ছিল। কারণ তারা তো আপনার আমাদের চিন্তার জগতে নাই। তাদের চিন্তার জগৎ হচ্ছে আমেরিকা, তাদের চিন্তার জগৎ হচ্ছে বিশেষ করে ডক্টর ইউনূসের চিন্তার জগৎ হচ্ছে তিনি যে 4 দেশের নাগরিক, সেই 4 দেশের চিন্তাটা হচ্ছে তার মুখ্য। তিনি ওই 4 দেশের এই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন। আর নূরজাহান বেগমের কথা বলবো, নূরজাহান বেগম তো সত্যিকার অর্থে একজন অদক্ষ অযোগ্য মানুষ। তিনি স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার মতো কোনো দক্ষতা রাখেন না, কোনো যোগ্যতা রাখেন না, কিন্তু তাকে বান্ধবী, যদিও আপনারা আমার মা বোন, তারপর বলতে হয় যে বান্ধবী কোটায় মূলত তাকে এখানে নিয়োগ দিয়েছেন ডক্টর ইউনূস। যদিও শুনতে একটু খারাপ শোনায়, কিন্তু এটাই বাস্তবতা। এছাড়া কি যোগ্যতা ছিল নূরজাহান বেগমের যে যেই যোগ্যতা, তিনি মাশাআল্লাহ 10 তলা বিল্ডিং করছেন, 10 তলা বিল্ডিং করছেন, এটা তো দেখা যাচ্ছে, কিন্তু এর বাইরে যে প্রায় 450 কোটি টাকা তার এপিএস নিল, সেটা আমরা কেন বলছি না? 10 তলা বিল্ডিং করতে কয় টাকা লাগে? 10 তলা বিল্ডিং করতে সর্বোচ্চ 20-25 কোটি টাকা লাগবে, 30 কোটি টাকা লাগবে, কিন্তু 450 কোটি টাকা তো তার এপিএস নিয়ে গেল পারাবি। এপিএস নিয়েছে না তার জন্য নিয়েছে আসলে? এখানে টাকা তো ভাগাভাগি হয়, এখানে কিন্তু টাকাটা ভাগাভাগি হয়, টাকাটা ভাগাভাগি সেই ভাগ কিন্তু হাসনাত পেয়েছে। আপনারা ভাববেন না যে শুধু ইউনূস ভাগ পেয়েছে আর হচ্ছে আপনার নূরজাহান বেগম ভাগ পেয়েছে। এই টাকাটা ভাগাভাগি হয়ে এনসিপি পর্যন্ত পৌঁছেছে। এবং এনসিপির যে এখন রাজকীয় ঈদ র্যালি দেখেন, রাজকীয় রাজনৈতিক কর্মসূচি দেখেন, রাজকীয় অফিস দেখেন, রাজকীয় ডেকোরেশন দেখেন, সবকিছুর পেছনে তো এই করাপশনের টাকাগুলোই, এই দুর্নীতির টাকাগুলোই। এখন সেগুলো দেখবে কারা? গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে, আমরা সবাই এটা প্রায় বলি, সেটা হচ্ছে যাকে দিয়ে ভূত ছাড়াবো তাকে তো ভূতে ধরেছে। অর্থাৎ বিএনপি সরকারকেও তো ওই ভূত ধরেছে, বিএনপি সরকার তো উচিত ছিল। আবার গ্রাম অঞ্চলে কিন্তু আরেকটা প্রবাদ আছে যে যেই বিড়ালে ইঁদুর মারে
গোপ দেখলে বোঝা যায়। আমরা তো প্রথম দিনেই বুঝতে পেরেছি যে যখন বলেছে উই হ্যাভ এ প্ল্যান তখনই বুঝেছি যে ঘাপলা আছে, যখন বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান তখনই বুঝেছি ঘাপলা আছে। যদি ঘাপলা না থাকে তাহলে তার তো প্রথম দায়িত্ব ছিল ইউনূস সরকারের যত রকমের অন্যায় অপরাধ সবকিছুর বিষয়ে একদম সচেষ্ট হয়ে থাকা এবং গোয়েন্দা নজরদারিতে তাদেরকে রাখা, যাতে করে তারা কোনোভাবেই দেশের বাইরে। আদিলুর রহমান খান তো দেশের বাইরে গিয়েছেন নেপালে, বলেছিলেন যে আমি নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছি। তিনি কি দেশে ফিরেছেন? সেই খবর কি কেউ রেখেছেন? তিনি কিন্তু দেশে ফিরেননি। তাহলে এই যে দেশের বাইরে চলে যাচ্ছেন একের পর এক, কিন্তু বিভিন্ন প্রক্রিয়া দেশের বাইরে চলে যাচ্ছেন, এবং যখন এই বিষয়গুলো গণমাধ্যমে আসছে তখন সেই বিষয়গুলোকেও তারা গণমাধ্যমের বিভিন্ন সেক্টরে তারা এই কাজগুলোকে হাইড করবার একদম সর্বোচ্চ চেষ্টাটা। মোস্তফা সরোয়ার ফারুকের বেলা কি হয়েছে দেখেছেন নিশ্চয়ই আপনারা, তার ব্যাপারে যে সংবাদটা কালবেলা প্রকাশ করেছে সেটা তো তাদেরকে ডিলিট পর্যন্ত করতে হয়েছে। তাহলে এমন একটা পরিস্থিতিতে আমি মনে করি নূরজাহান বেগম শুধু নয়, আর ইউনূস শুধু নয়, ইউনূস গং অর্থাৎ ওই পারিষদ বর্গের সদস্য যারা ছিল সবাইকে আইনের আওতায় অসাংবিধানিক সরকার। স্বাস্থ্যে একটা দুর্নীতি হয়েছে সেটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের বাইরে, বিষয়টা কিন্তু এমন না। স্বাস্থ্যে একটা দুর্নীতি হয়েছে সেটা যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে সেটা কিন্তু না। স্বাস্থ্যে একটা দুর্নীতি হয়েছে সেটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে তা কিন্তু না। আলটিমেটলি প্রতিটা বিষয়ের সাথে প্রতিটা বিষয়ের সম্পর্ক রয়েছে, যে কারণে আমি বলবো আমার দাবি ইউনূস গং অর্থাৎ তার পারিষদ বর্গের প্রতিটা সদস্যের সকল মন্ত্রণালয়ের সুষ্ঠু তদন্ত, তাদের কার্যক্রমগুলোর সুষ্ঠু তদন্ত, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়, যেহেতু এটা আমাদের সামনে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, এই বিষয়টিকে সামনে রেখে সবাইকে একসাথে এক রশিতে বাঁধা উচিত, এবং সরকারের সেই রশি হবে গোয়েন্দা নজরদারি, যাতে করে কেউ কোনোভাবেই পার পেয়ে যেতে না পারে। এটা আমার একটা প্রারম্ভিক আমার চিন্তা, যে অন্তত এই এক রশিতে যদি সবাইকে এই নজরদারিতে রাখি তাহলে অন্তত কিছুটা হলেও আমরা মনে হয় যে সেভ হতে পারবো। আর যেটা আপনারা যেই তথ্য দিয়েছেন সেই তথ্যের আলোকে বলতে চাই, এখন পর্যন্ত আজকে পর্যন্ত কিন্তু প্রায় 450 মতো আক্রান্ত হয়েছে শিশু, মৃত্যুবরণ করেছে। আপনি যেটা বলেছেন মৃত্যুবরণ করেছে, এই সে মৃত্যুও কিন্তু কমপক্ষে 300-350 হবে, এর নিচে যাবে না। গণমাধ্যম কিন্তু সব বিষয় হাইড করে যাচ্ছে, কারণ গণমাধ্যম ইতিমধ্যে বলেছে, হ্যাঁ গণমাধ্যম কিন্তু ইতিমধ্যে বলেছে যে এই অনেক শিশুই হামের টিকার কারণে মৃত্যুবরণ করেনি। তার মানে গণমাধ্যমকে দিয়ে তারা এই কথাগুলোকে বিভিন্নভাবে ডাইভার্ট কনভার্ট করার চেষ্টা করছে। আমি বলবো তারেক রহমান যদি এটা করে, তারেক রহমান সরকার যদি এই বিষয়গুলোকে কোনোভাবে ইগনোর করার চেষ্টা করে, আর ইউনূস সরকারের অপরাধগুলোকে ঢাকবার চেষ্টা করে, শাক দিয়ে যদি মাছ ঢাকবার চেষ্টা করে, তারেক রহমানও এই দায় এড়াতে পারবে না, এবং আলটিমেটলি তাকেও কোনো না কোনো ভাবে কিন্তু এর মুখোমুখি হতে হবে। একদম, অনেক ধন্যবাদ মমিন মেহেদী, আপনাকে আবার আসবো আপনার সাথে, আপনি থাকুন আমাদের সাথে। অধ্যাপক ডক্টর জাহানারা আরজু, যে কথাগুলো মমিন মেহেদী বললেন, এবং এই মুহূর্তে কেউ বলছেন প্রায় 23 লক্ষেরও অধিক, সংখ্যাটা 23 লক্ষেরও অধিক হবে যারা টিকার আওতায় নেই, টিকা থেকে বঞ্চিত হয়েছে। তাহলে এত অধিক সংখ্যক শিশুরা যখন টিকার বাইরে, তাহলে তারা কোন দিক, তাদের পরিণতিটা কি হচ্ছে, এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে এই সব কিছু মিলিয়ে এত বড় একটা স্বাস্থ্য খাতের দুর্নীতির মধ্যে যে চিকিৎসা খাতটি ধ্বংস হয়ে গেল, তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণের চিকিৎসার বিষয়টা তো একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়াচ্ছে। আমাদের মাতৃস্বাস্থ্য থেকে শুরু করে মোটামুটি সব ক্ষেত্রেই কিন্তু বঙ্গবন্ধু কন্যা একটা আন্তর্জাতিক মানে পৌঁছে গিয়েছিলেন, যেখানে আগে শিশু মৃত্যুর হার বা মাতৃত্বের সময় মৃত্যুর হারও ছিল অনেক বেশি, কিন্তু সেটিও অনেক কমে গিয়েছিল। তো আজকে আমরা যেখানে দাঁড়ানো, একজন চিকিৎসক হিসেবে আপনি কি দেখতে পাচ্ছেন বাংলাদেশের চিকিৎসার ভবিষ্যৎ? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ। এই যে আমি মমিন মেহেদী ভাই যে বলেছেন যে সচেতন হওয়া উচিত, প্রতিটা সেক্টরে যে দুর্নীতি হয়েছে ইউনূস আমলে সেগুলোর দিকে কড়া নজর না রাখলে বিপদ হবে। উল্টো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে অনেক বড় বিপদ আসবে। শুধু যে বর্তমান সরকার বিপদে পড়বে তা না, বাংলাদেশের আপাময় জনসাধারণ বিপদে পড়বে। এখন আমি যদি মনে করি ভাসুরের নাম নেওয়া নিষেধ, ঠিক আছে নাম নেবেন না, কিন্তু কাজগুলো করুন, যে এখনো সময় আছে, সচেতন হন, প্রতিটা সেক্টরে ঠিক করে ফেলুন। যেমন টিকা যেটা বললেন 23 লক্ষ, এটা আসলে প্রতি বছর দেখা গেল
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মতো দেশে 50 লক্ষ শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এই টিকাদান। 50 লক্ষ শিশু নিরাপদ থাকে কমপক্ষে 50 লক্ষ। এখন এই শিশুগুলো কি হয়, ধরুন ভিটামিন এ ক্যাম্পেইন হলো না, দিলাম না আমি, তাতে হলো কি রাত কানা হয়ে যায়, কর্নিয়ার সমস্যা হয়ে যায়, চোখে অন্ধ হয়ে যায় পার্মানেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কৃমিনাশক ঔষধ দিলাম না, ক্যাম্পেইন করলাম না। কৃমিনাশক ঔষধ একদম বিদ্যালয়, প্রতিটা বিদ্যালয়ে, গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় প্রতিটা বিদ্যালয়ে কৃমিনাশক ঔষধের ক্যাম্পেইন চলে, দিয়ে দেওয়া হয়। সেই জায়গায় দিলাম না আমরা, তাতে কি হলো, গত 2 বছর যে মানে 18 মাস যে দিল না ইউনূস সরকার, তাতে ম্যালনিউট্রিশন হবে, অপুষ্টিজনিত রোগে ভুগবে প্রতিটা শিশু। তো শিশুরা বেঁচে থাকলেও নানাবিধ রোগ শোকে আক্রান্ত থাকবে। এখন এই যে মানে বাচ্চারা, বিশেষ করে ওই যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাচ্চারা এই যে আক্রান্ত হবে, এগুলো সামাল দিতে অনেক বছর, মানে কয়েক দশক লেগে যাবে ইউনূসের এইসব যত ধরনের কুকর্ম করেছে সেগুলো সামাল দিতে। আসলেই মানে দেশটাতে একটা বড় ধরনের মেসাকার হয়ে যাচ্ছে। আর ওই যে কোনো ধরনের টিকা নেই, এই কথাটাও ঠিক না। 2 কোটি টিকা কিন্তু এখনো মজুদ আছে বাংলাদেশে, কিন্তু ওই যে ম্যানেজমেন্ট প্রবলেম। সবাই তো আর শেখ হাসিনা না, শেখ হাসিনা এমনি ভ্যাকসিন হিরো হননি। যেটা মানে শেখ হাসিনাকে কি করেছে, জাতিসংঘের সদর দপ্তরে, যেটা ওই যে কি বলে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, তারা কি করলো 2019 সালে 23শে সেপ্টেম্বর ভ্যাকসিন হিরো ঘোষণা করলো। কেন? কারণ বাংলাদেশে যে টিকাদান কর্মসূচি, বাংলাদেশে যে টিকার প্রকল্পগুলো যেভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করেছে, সেটা আসলে বিশ্বের রোল মডেল হয়েছে। তো এই জিনিসটা আসলে মানে আমরা ভালো জিনিসগুলো শিখি, আমরা মানে ভালো কারোর ভালো কাজ থেকে শিখি, যে উন্নয়ন কর্মকাণ্ড করেছে শেখ হাসিনা তাই ঋণ নিয়েছে, ঠিক আছে, কিন্তু ইউনূস উন্নয়ন কর্মকাণ্ড না করেই লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। এখন এগুলা আমাদের বুঝতে হবে যে কে ভালো কাজ করছে দেশের জন্য, কে খারাপ কাজ করছে। শুধু যে সরকার বুঝবে তা না, দেশের সাধারণ মানুষেরও বুঝতে হবে। কারণ আমার এক একটা সিদ্ধান্ত, এক একটা ভুল সিদ্ধান্তের জন্য আমি দেশকে কয়েক দশক পিছিয়ে দেব। এই যে কয়েক দশক পিছিয়ে গেল দেশটা, এখন এটার মানে সামাল দিতে আসলেই অনেক বুদ্ধিমান, পরায়ণ, সৎ, বলিষ্ঠ অনেক নেতৃত্বের প্রয়োজন। এখন এগুলো আসলে দেশে অনেক বিরাট বিপদের মধ্যে আছি আমরা। আর স্বাস্থ্য খাতে ওই যে বললাম, জেলা উপজেলা পর্যায়ে কি কি নেই আমি হিসেব দিয়ে মানে কুলোতে পারবো না। এখন সরকারি হাসপাতালগুলোতে যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? বেশ, সবার তো আর অ্যাপোলো, ইউনাইটেড, স্কয়ার এগুলোতে চিকিৎসা নেওয়ার সামর্থ্য থাকে না। দেশের বাইরে যাওয়ার সামর্থ্য স্বাস্থ্য উপদেষ্টার আছে। আমি নিজেই তো কয়েকবার দেশের বাইরে এরকম চিকিৎসা নিতে যেতে পারবো না। মানে আল্লাহ মাফ করুক, মানে গড ফরবিড আমার কিছু হলে, আমার এখনো কিছু হয়নি, কিন্তু হলে আমিও তো এতবার যেতে পারবো না, বছরে 2 বার শুধু চিকিৎসার জন্য। চিকিৎসা খরচ অনেক বেশি, পৃথিবীর যে কোনো দেশে চিকিৎসা খরচ অনেক বেশি। সে তুলনায় কিন্তু শেখ হাসিনা সরকারের সময় স্বাস্থ্য খাতে অনেক সাবসিডি দেওয়া হতো। শুধু স্বাস্থ্য খাতে না, বিদ্যুৎ খাতেও দেওয়া হতো, এই যে তেলের অভাব সবকিছুতে সাবসিডি দেওয়া হতো। এগুলো আসলে ম্যানেজমেন্টের ব্যাপার, এখন এগুলো বলিষ্ঠ নেতৃত্বে ম্যানেজ করার ব্যাপার আছে। এখন ওই যে আমি আবারও মমিন মেহেদী ভাইয়ের কথাই রিপিট করব, যে কোথায় কোথায় ইউনূস দুষ্টুমি করেছিল, দুর্নীতি করেছিল, সেই জায়গাগুলো সঠিকভাবে নির্ধারণ করে স্বাস্থ্য খাত থেকে শুরু করে সব খাতেই সেগুলো আসলে ঠিক করতেই হবে, নইলে দেশটা বাঁচানো যাবে না। অনেক ধন্যবাদ ডক্টর জাহানারা আরজু, আপনার যে কথাগুলো আপনি বলেছেন, যে বিষয়টাতে আপনি উল্লেখ করলেন যে আসলে সত্যি তাই, আমরা তো আসলে বাংলাদেশেই প্রথম চিন্তা করি বাংলাদেশে আমার চিকিৎসা হবে, আর এটা তো আমাদের অধিকার, আমরা ট্যাক্স দেই তো। আর রাষ্ট্রে তো সেই কাঠামো তৈরি করা ছিল, এমন যে না যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষকে শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ করেছে। তো আজকে 5ই আগস্ট 2024-এর পরে সেটি তো আরো বৃদ্ধি পাওয়ার কথা ছিল, বৃদ্ধি না পেয়ে কোভিড এর ভ্যাকসিনের কথা ভাবেন। হ্যাঁ, সেটাই তো, এক্স্যাক্টলি কোভিড এর ভ্যাকসিনের কথা ভাবেন, এই যে সেখানে বিনামূল্যে ফাইজার, মডার্না,
তারপর সিনেভেক্স, তারপর অ্যাস্ট্রাজেনিকা, কি পাইনি আমরা, সবাই পেয়েছি, এবং দ্বিতীয় ডোজ তৃতীয় ডোজ পর্যন্ত পেয়েছে। এখন এই যে মানে ম্যানেজমেন্ট, এটা একটা বিরাট ব্যাপার। এগুলো আসলে সবার দ্বারা সম্ভব হয় না, সব দেশ পারেও নি তখনকার দিনে কোভিডের আমি সময় আমি একটু বলি, হ্যাঁ হ্যাঁ, আমি একটুখানি করোনাকালে ওই দুঃসময় যদি ইউনুস থাকতো, তাহলে ইউনুস বলতো যে সব মরে যাক, সব মরে যাক, কোটি সব কোটি মরে মানুষ কবরে মরে চলে যাক, আমি আর নূরজাহান বেগম আর ওই যে কি লামিয়া মোর্শেদ আর রেজওয়ানা, আমার পারিষদ বর্গকে নিয়ে ভালো থাকি, সুখে থাকি, এনসিপি আগামীতে ক্ষমতায় আসবে, এগুলা মরে টরে নেতা কর্মী সব মরুক, বিএনপির মরুক, আওয়ামী লীগের মরুক, সব মরে যাক, শুধু এনসিপি বাঁচুক আর আমরা বাঁচি। এবং এইটাই তিনি করবার জন্য কোন টিকা, আপনি যে নামগুলো বলেছেন, কোন টিকা আমরা চোখেও দেখতেও পেতাম না, নিজেরা দিয়ে রাখতো, নিজেরা দিয়ে বসে থাকতো। এবং আরেকটি ব্যাপার, বাংলাদেশের আপামর জনসাধারণ, সে হোক প্রধানমন্ত্রী হোক এমপি হোক বিজনেসম্যান কিংবা একজন রিক্সা চালক, বৈষম্যহীন ভাবে প্রত্যেকেই একই টিকা পেয়েছে। এমন না যে ক্যাটাগরি করা যে উনি রিক্সা শ্রমিক, ওনার জন্য একটু সাধারণ টিকা, উনি মন্ত্রী, ওনার জন্য একটু অসাধারণ টিকা, ব্যাপারটা তা ছিল না। এবং ওই ক্রাইসিস ম্যানেজমেন্টে শেখ হাসিনা যে ভূমিকাটা রেখেছিলেন বাংলাদেশে, তার মানে সেখান থেকে বাংলাদেশ তো তলিয়ে গেছে। এই যে তলিয়ে যাওয়া বাংলাদেশে আমরা দেখলাম, মমিন মেহেদী আসবো আপনার কাছে পরবর্তীতে, অধ্যাপক জানার আপনিও এখানে কন্ট্রিবিউট করতে পারেন এই পয়েন্টে। সেটি হচ্ছে আমরা দেখলাম 12ই ফেব্রুয়ারি যখন একটি প্রশ্নবোধক এবং ত্রুটিপূর্ণ নির্বাচন হলো, নির্বাচনের ঠিক আগে আগে ইউনূস কয়েকটি কাজ করেছেন। একটি হচ্ছে নিজেকে ভিআইপি ঘোষণা করলেন যাতে সকল সুযোগ সুবিধা তিনি পান, এবং তড়িঘড়ি করে কিছু বাণিজ্য চুক্তি করলেন এবং নানানবিধ কিছু কাজ করলো। এত কিছু করতে পারলো, কিন্তু শিশুদের চেয়ে টিকাটা পরিকল্পিতভাবে দেয়া হয়নি, সেটি তো উল্লেখ করবেই না, যেহেতু এটা তার গাফিলতি বা তার দায়। তো সবই যদি করতে পারে, তাহলে এত এত টাকা ঋণ নিতে পারলো, 1000 কোটি টাকা দিয়ে বোয়িং কিনতে হবে বাংলাদেশকে, কি যেন মিস্টার ফারুকিকে দিয়ে কি কি সব ছবি বানানো হলো, টাকা খরচ করা হলো, তারপর কি কোথায় কোথায় মানে ইতিহাসকে, বঙ্গবন্ধু ইতিহাসকে মুছে দিয়ে জাদুঘর বানানো হচ্ছে। এই যে নানাবিধ টাকা, বাংলাদেশের টাকা ব্যয় হলো, সেখানে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ শিশুদের জন্য কোনো পরিকল্পনা নেই। মবিন মেহেদী। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আরপি স্টেশনের এই আয়োজনে আপনি আমাকে কথা বলবার সুযোগ করে দিয়েছেন এর জন্য, এবং সর্বোপরি আপনার যে চেষ্টা, সেই চেষ্টার প্রতি আমাদের শ্রদ্ধা, আপনার প্রতি ভালোবাসা, এবং দর্শক যারা রয়েছেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আবারও একটা বিষয় একটু বলি, একটু আমাকে একটু সময় দিতে হবে, একটু আমি একটু নোট করেছি, শেয়ার করি। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে 5ই আগস্ট যখন এই দেশ বিরোধী ষড়যন্ত্রকারী মহলটা আপনার ইউনূসকে বাংলাদেশে আনবার জন্য প্রক্রিয়া করছিল, তখন ইউনূস কোথায় ছিল? দেশের বাইরে ছিল। কি করছিল? তিনি তখন চিকিৎসাধীন ছিলেন। কোথায়? বিদেশে একটা খুব বড় হসপিটালে, যেখানে চিকিৎসার জন্য প্রতিদিন বাংলাদেশি টাকার প্রায় 7.5 লক্ষ টাকা ব্যয় হয়। বাংলাদেশি টাকার 7.5 লক্ষ টাকা প্রতিদিন ব্যয় হয়, এবং তার ওই চিকিৎসাটা শুধুমাত্র আপনার আধা ঘন্টার জন্য, কিন্তু তিনি ওখানে 2 দিন ভর্তি ছিলেন। তো এমন একটা মানুষ, যদি আপনি চিন্তা করেন, একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখবেন, এমন একটা মানুষ কি কখনো চাইবে যে বাংলাদেশের সেই ভাসমান মানুষগুলো, সেই ডান্ডিখোর ছেলেগুলো, সেই ডান্ডিখোর মেয়েগুলো, তাদের কোনো সামাজিক অবস্থান তৈরি হোক? সেই নদী ভাঙন কবলিত মানুষগুলো যারা ঢাকায় এসে বস্তিতে থাকে, তাদের কোনো অগ্রগতি হোক? চাইবে না তো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা কি করতেন আমরা তার সময় যদি একটু খেয়াল করি, তিনি চেষ্টাই করতেন দেশে চিকিৎসা নেবার জন্য। হ্যাঁ, দেশের বাইরে তিনি চিকিৎসার জন্য গিয়েছেন, এটা রাষ্ট্রপ্রধান হিসেবে তার বিভিন্ন ধরনের বিষয় থাকে, যে কারণে তিনি, কিন্তু আক্ষরিক অর্থে যেটা হয়েছে, তিনি কিন্তু চেষ্টার কমতি করেননি। এভার কেয়ার বলেন, বা ইবনে সিনা হসপিটাল বলেন, ইসলামী হসপিটাল বলেন, আপনার মেডিনোভা বলেন,
অনেক হসপিটাল কিন্তু তার সময় বিভিন্নভাবে অনুমোদন নিয়েছে। ইভেন আপনাকে একটা মজার তথ্য দিই আপনাদেরকে, ডাক্তার শফিক, যাকে আমরা ডাক্তার বলি, সেই ডাক্তার শফিকের হাসপাতালটা কোন আমলে অনুমোদন নেয়া, সেটা কি কেউ একটু গভীরভাবে খেয়াল করেছেন? ইভেন এই যে খালিদুজ্জামান, এই যে তারেক রহমানের বিপরীতে যিনি নির্বাচন করেছেন, তার হাসপাতালটা কোন আমলে অনুমোদন নেয়া? জামাত ইসলাম করে, সেই অপরাধের তোকে হাসপাতাল দেওয়া হতো না যদি না বঙ্গবন্ধু কন্যা অনেস্টলি দেশটার কল্যাণ চাইতেন। ডাক্তার শফিকের হসপিটাল, জামাতের আমিরের হসপিটাল আমি কেন অনুমোদন দিব? আমি দিব না তার অনুমোদন। জামাতের নেতা খালিদুজ্জামানের আমি হসপিটাল অনুমোদন কেন দিব? দিব না আমি অনুমোদন। আবু তাহেরের হসপিটাল কুমিল্লায় আমি কেন অনুমোদন দিব? আপনার ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের বউ কোথায় চাকরি করে? তিনি যদি সত্যিকার অর্থেই ওই চিন্তাটা, ঈর্ষার চিন্তাটা করতেন, আজকে এনসিপি নেতারা যে ঈর্ষার চিন্তাটা করে, হিংসার চিন্তাটা করে, জামাত ইসলাম যে হিংসার চিন্তাটা করে, বিদ্বেষের চিন্তাটা করে, সেই চিন্তাগুলো যদি শেখ হাসিনা করতেন, বঙ্গবন্ধু কন্যা করতেন, তাহলে আলটিমেটলি জামাতের আজকে যেই ৪,৫০০-এর অধিক চিকিৎসক নেতা রয়েছে জামাত ইসলামের, ৪,৫০০-এর অধিক চিকিৎসক নেতা জামাত ইসলামের কিন্তু রয়েছে, এই চিকিৎসকরা কোথাও কাজ করতে পারতো? তারা সবাই সরকারি হসপিটালে। ইভেন আপনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী, তিনি বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে এখন তার প্রমোশন হয়েছে, আপা হয়তো জানেন, আমি জানি না তিনি হয়তো তাকে চিনেন কিনা। তো এইরকম কিন্তু প্রতিটা জায়গায় হচ্ছে, প্রতিটা, শুধু এখানে শেষ না। বঙ্গবন্ধু কন্যা চেষ্টাই করেছেন দল মত নির্বিশেষে। আমি হলে কখনোই স্বাধীনতা বিরোধীদেরকে কোনো জায়গায় দিতাম না, ওরে হলো আগে ব্ল্যাক লিস্ট করতাম যে ও স্বাধীনতা বিরোধীর বউ, স্বাধীনতা বিরোধী, ওর কোনো হসপিটাল হবে না, ওর কোনো চিকিৎসা হবে না, ওর বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই, এটা আমি চিন্তা করি। কিন্তু তিনি চিন্তা করেননি, কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা। যেই বঙ্গবন্ধু বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের পাশাপাশি এই চিন্তাটাও করতেন যে তিনি একজন মানবিক নেতা, তার কন্যা তিনি। তো আমি নতুন ধারা রাজনীতি আমি মোমেন মেহেদী 10 সেকেন্ডে একটা তথ্য না দিয়ে আর পারছি না, সেটি হচ্ছে সম্প্রতি একটি সংবাদ চোখে পড়েছে, সেটা হচ্ছে মীর জাফরের যে বংশধর, তাদেরকে একটি প্রদেশে, ভারতের একটি প্রদেশে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এবং আপনি যে কথাটি বললেন যে প্রতিহিংসা রাজনীতি বঙ্গবন্ধু কন্যা না, মানে যদি না করতেন বা যদি করতেন তাহলে তো এরা কেউ সুযোগ পেত না। আমি আপনাকে প্রশ্নটা একটু দিয়ে রাখি, আপনি আপনার কথা শেষ হলে বলবেন। সেটি হচ্ছে বর্তমানে যে প্রতিহিংসাটা প্রতিষ্ঠিত করেছে ইউনূস এবং তারেক রহমানের সরকার, যে আওয়ামী লীগ করলে সে লেখাপড়াও করতে পারবে না, তার জানাজাও করা যাবে না, তাহলে কি প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগের শুরু করা উচিত কিনা, এটা আপনি শেষে বলবেন। জি, আমি কিন্তু সেই প্রসঙ্গেই আপনার এই প্রশ্ন আপনি করতে পারেন বা কেউ চিন্তা করতে পারে, তার আগে আমি বিষয়গুলো উপস্থাপন করেছি, যাতে করে সাধারণ মানুষের জানার সুযোগটা তৈরি হয় যে ডাক্তার শফিক কোন আমলে হসপিটাল, তার হসপিটালের অনুমোদন হয়েছে 2013 সালে। আপনার এই যে খালিদুজ্জামানের হসপিটাল অনুমোদন 2013 সালের আগস্ট মাসে। এবং এরা এই জামাতিগুলা সবাই কিন্তু ওই হাসপাতালকে কেন্দ্র করে ক্যাম্পেইন করেছে। শুনলে অবাক হবেন যে এরা কি প্ল্যান এই রাজনীতিটা তারা করেছে। এই যে আপনি ইসলামী ব্যাংক হসপিটাল, এখানে কি হয়? চিকিৎসা হয়, শুধু চিকিৎসা হয় না, এখানে জামাতের নেতাদেরকে চিকিৎসকের আড়ালে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। এবং এই ইসলামী হসপিটাল যতগুলো ব্রাঞ্চ, প্রতিটা ব্রাঞ্চে কিন্তু জামাত ইসলামের ইউনিট কমিটি আছে। এখন এই যে ইউনিট কমিটি করবার সুযোগটা বঙ্গবন্ধু কন্যা দিয়েছেন, হয়তো নিজের অজান্তে দিয়েছেন, হয়তো গোয়েন্দা সংস্থার তথ্য তার কাছে পৌঁছেইনি, ওই তথ্যটা যে এরা কিভাবে সংগঠিত হচ্ছে। যদি এই সংগঠিত হওয়ার তথ্যগুলো তার কাছে পৌঁছতো, এই সঠিক তথ্যগুলো যদি তার কাছে সত্যিকার অর্থেই দেয়া হতো, তাহলে কিন্তু আজকে আমাদের এই বিপর্যয়ের মুখোমুখি হতে হতো না। আজকে আপনি শুনলে অবাক হবেন, সার্জিসের শ্বশুর অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এই লোক 11 বছর ঢাকা জজ কোর্টে বটতলার উকিল হিসেবে খ্যাত ছিল। সেই লোকটাকে টেনে এনে এই কোটা বিরোধী নেতারা কোটায় সহকারী অ্যাটর্নি জেনারেল করেছে, তারপরে কোটায় অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছিল। এখন কিন্তু তিনি বিচারপতি হবার অপেক্ষায় আছেন, হয়তো আগামী 2-1 মাসের মধ্যে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি বিচারপতি হয়ে যাচ্ছেন। তো আমি যে কারণে এই কথাগুলোর সূচনা করলাম যে প্রতিহিংসার রাজনীতি আসলে আওয়ামী লীগ করে না, আর প্রতিহিংসার রাজনীতি স্বাধীনতার সপক্ষের যারা, তারা করে না। আমরা নতুন ধারার রাজনীতি করি। আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে দল মত নির্বিশেষে, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা,
আমি মনে করি এই মুক্তিযুদ্ধের চেতনা বোধের জায়গা থেকে আমরা কিন্তু এই হিংসাত্মক হতে পারবো না। আমাদের পক্ষে সম্ভব না কালা পাঠার মতো, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন, আমি তাকে এই উপাধি ছাড়া আর কোনো কথা বলতে পারি না। এই লোকটার এই যে এই মানে এই কুমিল্লার এই অভদ্র লোকটার মতো করে আসলে আমরা চিন্তা করতে পারি না যে অভদ্র লোকটা প্রতিনিয়ত, আমাদের বয়সে কিন্তু অনেক ছোট, এই অভদ্র লোকটা বঙ্গবন্ধুকে বিক্রি করে অভদ্র লোকে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুকে বিক্রি করেছে, বঙ্গবন্ধুকে বিক্রি না করলে ওর যে লেখাটা ইত্তেফাকে ছাপা হয়েছে সেটা কিন্তু তারুণ্যের একটা পাতা, মানে তরুণদের জন্য একটা পাতা ছিল, ওই পাতা ছোট্ট একটা কলমে ছাপা, ওই লেখাটাকে বেচ করে ও প্রথম দেখা করতে গেছে আখতারুজ্জামান সাহেবের সাথে। শুনলে অবাক হবেন। এই হলো ওদের এই মানে চিন্তার জায়গা। তো এই সব চিন্তার জায়গা থেকে যারা আসে তাদেরকে আসলে প্রতিহিংসা লাগে না, তারা এমনি ধসে যাবে, এমনি ধ্বংস হয়ে যাবে। আমাকে গতকালকে একজন প্রশ্ন করছিলেন যে হানজালা, আমাদের একটা সংবাদ সম্মেলন ছিল গতকালকে, কিন্তু আমরা এই টিকা সংকট এবং সালাউদ্দিনের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছি। সেখানে আমরা বলেছি যে হানজালা হচ্ছে বাংলাদেশের আগামী দিনগুলোর জ্বালা। চীনের যেমন হোয়াং নদী জ্বালা, হানজালা হচ্ছে আগামী দিনগুলোর জ্বালা, হাসনাত হচ্ছে আগামী দিনগুলোর জ্বালা, নাহিদ হচ্ছে আগামী দিনগুলোর জ্বালা। এই ৬ জন এবং বাকি যেই আপনার এমপিরা আছে মোট ৭৪ জন হচ্ছে আগামী দিনগুলোতে আমাদের জ্বালা। এখন সেই জ্বালা নিভাবার জন্য আমাদের প্রতিহিংসা পরায়ণ হতে হবে না। আমরা সততার সাথে, নীতির সাথে, স্বাধীনতার পক্ষে শুধুমাত্র এই আওয়াজটা যদি জারি রাখতে পারি যে আমরা বঙ্গবন্ধু, বাংলাদেশ, স্বাধীনতা, সংবিধান, জাতীয় সঙ্গীত, পতাকা, এই বিষয়ে কাউকে কোনো ধরনের উদ্ভট কথা বলবার সুযোগ দেব না। আমরা যদি এই আওয়াজটা তুলে সংসদ বেসড একটা পলিটিক্যাল গ্রোথ তৈরি করতে পারি, আমার বিশ্বাস যে স্বাধীনতা বিরোধীরা ভয়ে হলেও, শঙ্কায় হলেও নিজেরা নেই, কারণ সে তো অন্যায় করেছে, সে তো জানে সে অন্যায়কারী, সে তো জানে সে খুনি, সে তো জানে তার হাত দিয়ে আমার পুলিশ ভাইদেরকে পোড়ানো হয়েছে, সে তো জানে তার হাত দিয়ে আমার থানা পোড়ানো হয়েছে, সে তো জানে বাংলাদেশের প্রতিটা স্টেজে সে কি পরিমাণ অন্যায় করেছে গত 18-19 মাসে, সে তো জানে। এই যে হাসনাত এমপি হয়েছে কিভাবে হয়েছে সে তো জানে। ইভেন তারেক রহমানও জানে যে কোন সিস্টেমে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। অতএব তার মধ্যে কিন্তু এই ভীতিটা আছে। যেহেতু এই ভীতিটা আছে, ওই ভীতিটা থাকা অবস্থায় আমাদের আওয়াজ আমাদেরকে তুলতে হবে, যাতে করে আমাদের স্বাধীনতার উপরে, আমাদের স্বাধিকারের উপরে, আমাদের সার্বভৌমত্বের উপরে, আমাদের সংবিধানের উপরে কোনোভাবেই এরা আঁচড় দিতে না পারে। এর সাথে বলবো আপা, এই যে একটা বিষয় একটু শেয়ার করি, ডক্টর ইউনূসের ব্যাপারে বলছিলাম যে ডক্টর ইউনূস কোনোভাবেই আমাদের অভিভাবক হতে পারেননি, কিন্তু বঙ্গবন্ধু কন্যা আমাদের অভিভাবক ছিলেন, একথা ভুলে গেলে চলবে না। অভিভাবক ছিলেন বলেই তিনি কিন্তু প্রতিনিয়ত চেষ্টাটা অব্যাহত রেখেছিলেন যে কোথায় কি হচ্ছে আমি যেন সেটা নজরদারিতে রাখতে পারি, আমি যেন সেটা জানতে পারি। তার কাছে শুধু এই তথ্যগুলো পৌঁছে নেই যে বাংলাদেশে জামাত সিন্ডিকেট, ছাত্র শিবির সিন্ডিকেট, দেশ বিরোধী সিন্ডিকেট ঐক্যবদ্ধ হচ্ছে, শুধু এই তথ্যটা তার কাছে পৌঁছেনি, এছাড়া সব তথ্য পৌঁছেছে। কে না খেয়ে আছে, কার কাছে পড়ার আপনার রেজিস্ট্রেশনের খরচ নাই, কে পরীক্ষা দিতে পারছে না, এইসব সব খবর তার কাছে ছিল, তিনি সব সমাধান করতে পেরেছেন। কিন্তু এই সমস্যাটা তার কাছে, যেহেতু তথ্য তার কাছে পৌঁছেনি, যে কারণে তিনি এই ব্যাপারে সতর্ক হতে পারেননি, সেই সতর্ক না হওয়ার সুযোগটাই আজকে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমাদেরকে ডক্টর ইউনূসের মতো 4 দেশের নাগরিক, যে 4 দেশের নাগরিক শুধু বাংলাদেশকে ধ্বংস করবার এজেন্ডা নিয়ে এই গত 18 মাস আমাদের কাঁধের উপরে বন্দুক রেখে একের পর এক আমাকে, আপনাকে, আমাদেরকে নিঃস্ব করবার সর্বোচ্চ চেষ্টাটা করে গেছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর জাহানারা আর্য। আপনি যদি কিছু এই প্রসঙ্গে যদি কিছু যুক্ত করতে চান, তারপর আমি আপনাকে অন্য প্রশ্ন করব। আসলে আমার এই প্রথম আসা আরপি স্টেশনে আমার খুব ভালো লাগছে, যে মমিন মেহেদী ভাইয়ের সাথেও কথা বলে খুব ভালো লাগছে। আর প্রাচী আপাত ফ্যান আমি। তো আসলেই সত্যি যে স্বাধীনতা বিরোধী শক্তি এতটাই সবল হয়ে গেছে এখন, তারা এই 12ই নভেম্বরে পাতানো ইলেকশনেও ওরা অনেক কারচুপি করেছে, অনেক চেষ্টা করেছে। এখন তারা বুঝে গেছে যে কি করতে হবে। এখন যদি স্বাধীনতার সপক্ষের শক্তি যদি একত্র না হয়, এখন ইভেন যারা এখন ক্ষমতায় আছেন বিএনপি, তারাও যদি এখন সচেতন না হয়, তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে। এখন বাংলাদেশ আওয়ামী লীগ দেখে আসছে 75 পরবর্তী অনেক কিছু সয়ে আসছে, বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যেস আছে এসব টলারেট করা, কিন্তু মানে স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এখন এতটাই সবল যে তাদেরকে মোকাবেলা দিতে হলে স্বাধীনতার সপক্ষের শক্তি সবাই
ছাত্র হতে হবে। আমি মমিন মেহেদী ভাইয়ের এই বক্তব্যের সাথে অবশ্যই একমত এবং আপনাকে ধন্যবাদ যে এইটা আপনি এই প্রসঙ্গ তুলেছেন। আসলেই জরুরি এখন দেশের সর্বক্ষেত্রে মানে আপাময় জনসাধারণ এখন যতটুকু বুঝতে পারছে, এখন দেশের পলিটিশিয়ানরা যে রাজনীতিবিদরা যদি না বুঝেন তাহলে আমরা মানে আলোর মুখ আর দেখতে পাবো না, দেশটা দিন দিন অন্ধকারে তলিয়ে যাবে। এটা আসলেই সময়ের দাবি, এই দাবিটা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর জাহানারা চৌধুরী। আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই এবং প্রশ্নটা মানে উত্তরটা একটু ছোট করে দিতে পারেন আপনি চাইলে, পুরোটা ডিটেলস নাও বলতে পারেন। সেটি হচ্ছে জুলাইতে যখন জঙ্গি সন্ত্রাসীরা রাজপথে নেমে পুরো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছিল, রাস্তায় আপনার সাথে একটা মানে ভালোই একটা সংঘর্ষ হয় তাদের সাথে, আপনার গাড়ি থামিয়ে তারা চিৎকার চেঁচামেচি করে। তো আমরা তখন শুনেছিলাম, আপনি বলেছিলেন যে এরা আসলে সব রাজাকারী। তো সেটাই কিন্তু সত্যি জামাত হচ্ছে। শিবির বলেছিলাম জামাত শিবির, একদম স্পেসিফিক করেছে। একদম। তো সেই জামাত শিবিরাই আজকে কিন্তু সমস্ত বাংলাদেশটা ধ্বংস করে ফেলেছে এবং সেই কথাগুলোই কিন্তু এখন প্রমাণিত। যদি ছোট্ট করে একটু আমাদের দর্শকদের একটু বলেন যে সেই দিনের একটুখানি অভিজ্ঞতা আমরা একটু শেয়ার করতে চাই। ঘটনাটা ছিল 12ই জুলাই, আমি 3টে নাগাদ হসপিটাল থেকে বের হচ্ছিলাম, তখন তারা বলল তাদের ওখানে এখন অবস্থান ধর্মঘট। তো আমি বললাম ঠিক আছে আমার গাড়ি যেতে দাও, কত আন্দোলন তো দেখেছি, শাহবাগে তো আন্দোলনের আখড়া, এখানে তো ছাত্রদের আন্দোলন প্রচুর দেখেছি, তো আমাদেরকে যেতে দাও, নিরাপদ সড়কের আন্দোলন দেখেছি। তো ডাক্তারের ইয়ে দেখলে, গাড়িতে স্টিকার দেখলে তোমরা তো যেতে দাও, আমাকেও যেতে দাও, আমার শাশুড়ি সিক, আমার শাশুড়ি সত্যি অসুস্থ ছিল এবং রাস্তার ওপারেই আমার দেবরের বাসায় আমার শাশুড়ি ছিল, ওনাকে নিয়ে আমি আমার বাসায় নিয়ে যাব আমি চিকিৎসা করতে। তো বলে না আপনি যেতে পারবেন না, গেলেও আপনি হেঁটে হেঁটে যেতে হবে। তো আমি বললাম যে এই রোদের মধ্যে একটু দূরেই তো হবে, তো আমার তো গাড়ি করে নিতে হবে ওনাকে, আমার শাশুড়িকে তো নিতে হবে, আমি নয় হেঁটে গেলাম, কিন্তু শাশুড়ি কিভাবে আসবেন, ওকে এত কিছু বুঝি না, আপনি ওখানে যে চিকিৎসা করেন, চিকিৎসা দেন, দরকার হলে অ্যাম্বুলেন্স আনান শাশুড়ির জন্য, এসব কথাবার্তা বলছে। তো এক সময় কেউ একজন চিনে ফেললো আমাকে, চিনে ফেলে কি করলো, এত বিশাল একটা ক্যামেরা, ভিডিও ক্যামেরা একটা নিয়ে আসলো, নিয়ে এসে বললো কি এখন বলুন তো আপনি ওটার পক্ষে না বিপক্ষে, শুধু এটা বলুন। এটা তো আদালতে বিচারাধীন, আমি তো একজন সরকারি কর্মকর্তা হিসাবে এটা নিয়ে তো আমি আলোচনা করতে পারি না। ওকে না আপনি পক্ষে না বিপক্ষে এটা আপনাকে বলতেই হবে। তো ওই মুহূর্তে আমার মুখ ফসকে বেরিয়ে গেল, মুক্তিযোদ্ধাদের তো মানে আমার পুরো লাইন কমপ্লিট হয়নি, তখনই তাদের ফেসিয়াল এক্সপ্রেশন নড়াচড়া, এমনি কিন্তু তাদের কপালে ওই যে জাতীয় পতাকা, হ্যাঁ হ্যাঁ, কারুর কাঁধে জাতীয় পতাকা, মানে একেবারে এক্সেস বলে না, এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড, অতিভক্তি চোরের লক্ষণ। মানে জাতীয় পতাকা তাদের দেখাতে হবে, আমি দেশকে ভালোবাসি, আমার কিন্তু জাতীয় পতাকা মাথায় নিয়ে কপালে নিয়ে ঘুরতে হয় না। তখন তাদের ওটা দেখতে পাচ্ছে। তো তখন আমি বললাম কি তোমরা কি জামাত শিবির, মানে আমার কথার মাঝখানে আমি বলে ফেললাম ক্যামেরার সামনে। এই তো গেল রেগে, মানে ভিডিও তারা ভাইরাল করলো, যে পরে বের করে ফেললো যে আমার হাজবেন্ড তখন এমপি ছিল জাতীয় সংসদে, তখন বললো যে এমপির বউ বলে আমাদেরকে ধমক দিচ্ছে, আমাদেরকে জামাত বলে গালি দিচ্ছে। আবার এটা বলছে আমি 5 বছর এমবিবিএস, তারপর 1 বছর ইন্টার্নি, তারপর আরো 5 বছর বঙ্গবন্ধু মেডিকেল এমডি, কানাডাতে 1 বছর ট্রেনিং, এগুলো বাদই দিলাম। তারা আমাকে বলছে আপনি কি শিক্ষিত, আপনি কি বোঝেন? তো আমি কিন্তু এখনো ঢাকা ইউনিভার্সিটির পিএইচডি ফেলো, তারা আমাকে ঢাকা ইউনিভার্সিটি ফেক আইডি দেখাচ্ছে, দেখিয়ে বলে কি যে দেখুন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমরা, আপনি কি বোঝেন, পড়তে পারেন, আপনি কি বোঝেন ঠিক মতো, আপনি আমাদেরকে জামাত বলে গালি দিলেন। এটা দিয়ে তারা ভাইরাল করলো ভিডিওটা, তারপর আমার গাড়ি 50-60 জন মিলে ধাক্কা মারছে, গাড়ি ব্যাক করছে, মানে একটা ছিল, মানে আমি তখন ঘোরের মধ্যে ছিলাম, সবাই আমাকে বলছে তুমি কি ভয় পেয়েছো, আমি ভয় পাইনি, আমি ওদেরকে মানে অবাক হয়ে আমি শুধু ওদেরকে অবজার্ভ করছিলাম। এবং ওই যে কাঙ্গালের কথা বাসি হলে ফলে, এখন আমার কথা তখন কোনো মানে কেউই ঠিকভাবে আমলে নেয়নি, উল্টো আমাকে ফোন করে এমন এমন মানুষ আমাকে ফোন করে বলেছে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তুমি জামাত বলে গালি দিলে, নিরীহ ছাত্রদেরকে তুমি জামাত শিবির বললে। তো আসলে এখন সবাই বুঝতে পেরেছে যে তারাও এখন গর্বিত যে তারা জামাত শিবির করে, কারণ জামাত এতটাই শক্তিশালী হয়ে গেছে এখন, তারা গর্ব নিয়ে বলছে যে তারা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আছে এবং বাংলাদেশের স্বাধীনতার ওটা তারা মানে না, 71 মানে না, এখন 24 নিয়ে আছে তারা। একেবারেই দুঃখজনক।
তো সেই সময়ে বঙ্গবন্ধু কন্যা তো বলেছিলেনই, এবং তিনি যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটি কথা কিন্তু পরবর্তীতে সত্য হিসেবে প্রমাণিত হয়েছে। আজকে কিন্তু সমগ্র দেশ সহ সারা পৃথিবীর মানুষ জানে যে সেই জুলাইতে জঙ্গি, সন্ত্রাসী, কিশোর টোকাই, জামাত শিবির এবং কারা রাজপথে ছিল, এই সবকিছু কিন্তু এখন মীমাংসিত সত্য। এবং এটাও মীমাংসিত সত্য যে 2024 5ই আগস্ট পরবর্তী সময় প্রত্যেকটা খাত কিভাবে ধ্বংস হয়েছে রাষ্ট্রের। যে প্রশ্নটা দুজনকেই করতে চাই সেটি হচ্ছে এই বিচার কি তারা করবে না? কারণ মিথ্যা বিচার দিয়ে মিথ্যা মিথ্যা কথা বলে তারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলে রেখেছে, মব করেছে এবং বঙ্গবন্ধু কন্যার নামে প্রহসনমূলক আইসিটি ক্যাঙ্গারু কোর্ট বসিয়েছে। কিন্তু আমরা দেখছি যে এখন যেটা সত্য হিসেবে সুস্পষ্টভাবে প্রমাণিত, তাহলে বিএনপি কি সেগুলোকে গণহত্যা বলবে না? 350 শিশু যদি মৃত্যুবরণ করে থাকে সেটি কি গণহত্যার পর্যায়ে পড়ছে না? এই হত্যাকাণ্ডের কি বিচার করাটা এখন বিএনপির জন্য নৈতিক দায়িত্ব না? নাকি বিএনপি সেই জায়গা থেকে সরে যাবে? তাহলে আমরা কি ধরে নেব যে তারা আসলে নিজেরাই সবকিছু করছে বা করবে ভবিষ্যতে? মোমেন মেহেদী, আপনি যদি আগে বলেন, তারপর আমি প্রফেসর ডক্টর জাহানারা আরজুকে বলবো। জি, আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই কমেন্ট করছেন আমাকে ইনবক্সে, শেষের দিকে একটু যদি দুজনেই ছোট করে বলেন। অনেকে ইনবক্সে এসে গালাগালি করছেন, অনেকেই গালাগালি হ্যাঁ, আমাকেও করছে। তো যারা গালাগালি করছেন সবাইকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহ কিন্তু একজন আছেন, আল্লাহ কিন্তু আপনার একা না। আল্লাহ রোকেয়া প্রাচীরও, আল্লাহ জাহানারা আরজিরও, আল্লাহ মোমিন মেহেদিরও, আপনাদেরও। কিন্তু আপনারা যে এই আল্লাহর নাম দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে একের পর এক এভাবে অদ্ভুতভাবে গালি দিচ্ছেন, আপনি যে মাকে নিয়ে গালি দিচ্ছেন সেই মাটা কিন্তু আপনারও আছে। অতএব গালাগালি না করে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে দয়া করে বলবেন। আমরা সেই বক্তব্যর যে কথা আপনারা বলবেন সেটা যথাযথ উত্তর দেবার জন্য যৌক্তিকভাবে তৈরি। আপার গল্পটা আসলে আপাকে তো তখন আমরা সত্যিকার অর্থে যেহেতু সাংবাদিকতা করি, আপাকে আমরা তখনই এটা ফাইন্ড আউট করতে পেরেছি। কিন্তু ঘটনা হচ্ছে আজকে প্রথম আপার সাথে সরাসরি কথা হলো। আপার প্রতি স্যালুট জানাই যে তিনি তখন এই কথাটা বলতে পেরেছিলেন। বঙ্গবন্ধু কন্যা যেই আমাদেরকে সতর্ক বার্তা দিতে পেরেছিলেন, সেই সতর্ক বার্তা আপনি রাস্তায় আমাদেরকে দিয়েছেন। আমরা তখন সতর্ক হতে পারিনি। আমরা বলতে পুরো জাতি এ কারণে বলবো, যদিও আন্দোলনে মাত্র 4 থেকে 5 লাখ লোক অংশ নিয়েছে, মাত্র 4 থেকে 5 লাখ। অনেকে বলে এটা গণ অভ্যুত্থান, আমি বলি প্রশ্নই ওঠে না, এটা কোনো গণ অভ্যুত্থান ছিল না, এটা কোনোভাবেই গণ অভ্যুত্থান ছিল না। এবং এই আপনি আপা যে প্রশ্নটা করলেন যে পুলিশ হত্যাকাণ্ড বলেন বা আমাদের মাদেরকে, বোনদেরকে, বাচ্চাদেরকে যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু নিজেরা হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটিয়েছে। আপা অবাক হয়ে যাবেন, ইদানিং আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছে, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলা শুরু করেছে একজন এক ব্যক্তি যাকে বিভিন্নভাবে সম্বোধন করেন, তবে তার নামের আগে আম আছে। আমি তার নামটা, পুরো নামটা বলবো না, যেহেতু আওয়ামী লীগের পেজ থেকে যাচ্ছে, আবার অন্যান্য সোশ্যাল মাধ্যমে যাচ্ছে, অনেকে শেয়ার করছে। আমি শুধু তার নামের আগে আম আছে। তিনি খুব আওয়ামী লীগের সেজেছেন, খুব বঙ্গবন্ধুর ভক্ত সেজেছেন, কিন্তু তার বক্তব্যে আছে যে বিল্ডিং এর উপরে, ছাদের উপরে আমরা কিন্তু আমাদের নেতাদেরকে উঠিয়ে দিয়েছি, ভাইদেরকে উঠিয়ে দিচ্ছি, খেলা বুঝবি, গুলি কিন্তু চলতেছে। এই কথা কিন্তু তিনি বলেছেন। ছাদের উপরে উঠিয়ে দিয়েছে তিনি বলেছেন। তাহলে ছাদের উপরে যারা উঠেছে তারা গুলিটা করেছে, তাদের গুলিতে রিয়া গোপ মারা গেছে, তাদের গুলিতে মুগ্ধ মারা গেছে, তাদের গুলিতে ছাদের উপরে যে ঘটনাগুলো, ব্যালকনিতে যে ঘটনাগুলো ঘটেছে তাদের কারণে ঘটেছে। তারাই ঘটনাগুলো ঘটিয়েছেন যাতে করে সরকারটা বেকায়দায় পড়ে, আলটিমেটলি সরকারটা পড়ে যায়। এটা তাদের একটা ষড়যন্ত্র। এখন বিএনপি এই ব্যাপারে পদক্ষেপ নেবে কিনা যদি প্রশ্ন আসে, তাহলে উত্তর এক রকমের সোজাসুজি আমরা বলতে পারি, সেটা হলো বিএনপির তো এখন শাখের করাত অবস্থা। বিএনপির এখন শাখের করাত অবস্থা। এখন এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি তারা স্বাধীনতার ঘোষক দাবি করে থাকে যে আমার বাবা স্বাধীনতার ঘোষক, তাহলে তাকে স্ট্রংলি এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, গণহত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে। সেই তদন্তে যদি নাহিদ আসামি হয় হবে, সেই তদন্ত যদি আপনার হাসনাত আসামি হয় হবে, সাদিস আসামি হলে হবে, ইউনুস আসামি হলে হবে, কারণ ইউনুস কিন্তু হুকুমের আসামি। অনেকেই অনেকভাবে এটাকে কনভার্ট করার চেষ্টা করেন, কিন্তু দিন শেষে কথা সত্য যে তিনি হুকুমের আসামি হিসেবেই প্রমাণিত হবেন যদি সুষ্ঠু তদন্ত হয়। আর সেই সুষ্ঠু তদন্ত যদি বিএনপি বা তারেক রহমান সরকার না করে, তাহলে বুঝে নিতে হবে যে তাদের জন্য অনেক বড় ধরনের
বাজে সময় অপেক্ষা করছে, যে বাজে সময়টাকে তারা কোনোভাবেই ওভারকাম করতে পারবে না। আপা আমি একটু 1 মিনিট একটু ভিন্ন প্রসঙ্গ হলে একটু বলি। সেটা হচ্ছে যে সারা দেশে বঙ্গবন্ধু বলেন, স্বাধীনতা বলেন, স্বাধিকার বলেন, সার্বভৌমত্ব বলেন, এই বিষয়ের যত ভাস্কর্য ছিল তারা কিন্তু ভেঙেছে। এই ভাস্কর্যগুলো কারা গড়েছিল? আমাদের চারুকলার শিক্ষক, আমাদের শিল্পী, আমাদের স্থপতি যারা ছিলেন তারা। আর এবার এই মানে 5ই আগস্টের পরবর্তী সময়ে আপাতত খুব দেখেন মনে হয়, যেহেতু বঙ্গবন্ধু মেডিকেল কলেজে তিনি আসা যাওয়া করেন, নিশ্চয়ই দেখেন যে শাহবাগের মতো একটা জায়গায় একটা অদ্ভুত টাইপের ভাস্কর্য তারা করেছে। সারা দেশে 64 জেলায় 64টা ভাস্কর্য তারা করেছে। এই প্রতিটা ভাস্কর্যের জানেন কারা ঠিকাদারি করেছে? ছাত্র শিবির জামাত ইসলাম। ছাত্র শিবির জামাত ইসলাম। কারণ এখানে কোনো শিল্পী ছিল না। ওগুলো হালাল মূর্তি, ওগুলো হালাল মূর্তি, হ্যাঁ হালাল ভাস্কর্য। সেই হালাল ভাস্কর্য যারা করেছেন তারা তারা মূলত ওই ভাস্কর্যগুলোকে এই কারণে ভেঙেছেন যে ওই ভাস্কর্য না ভাঙলে তো এই ভাস্কর্য গড়া যাবে না। ওই ভাস্কর্য ভাঙলে এই ভাস্কর্য ঠিকাদারি পাওয়া যাবে। সো ওই ভাস্কর্যগুলো ভাঙো, এই ভাস্কর্যগুলো গড়বার ঠিকাদারি নাও। আপনি শুনলে অবাক হবেন, এজাজ যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কারণে শেষমেশ তাকে কিন্তু অপসারণ করা হয়েছে, যে সেই এজাজ ওই বঙ্গবন্ধুর ভাস্কর্যের জায়গায়, মানে খুব দুঃখ লাগে, ওই ভাস্কর্যের জায়গায় তারা আবু সাইদের ভাস্কর্য করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এজাজের নেতৃত্বে। তাহলে সেটা কি গুনাহ না? খালি বঙ্গবন্ধুর ভাস্কর্য হলেই গুনাহ, স্বাধীনতার ভাস্কর্য হলেই গুনাহ, বীরশ্রেষ্ঠ মতিউরের ভাস্কর্য হলেই গুনাহ, আর আপনাদের আবু সাইদ হলে গুনাহ নাই? এই এই এজাজ কিন্তু ঢাকায় আপনার উত্তরের ঢুকবার সময় একটা গেট আছে, এই গেটে এজাজ কিন্তু একটা ভাস্কর্যের উদ্বোধন করে গেছে। আমি তখন একটা লাইভ ওখানে দিয়ে বলেছি যে এই ভাস্কর্য যদি তারা করতে পারে তাহলে আমাদের আগের ভাস্কর্যগুলো কি অপরাধ করেছে? তারা মূলত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে ঢেকে দেবার জন্য আমাদের এই ভাস্কর্যগুলো ভেঙেছে। আমরা সেটারও তীব্র নিন্দা জানাই এবং এইটারও আমরা মনে করি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এই ভাস্কর্যগুলো কারা ভেঙেছে সেই ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকেও বিচারের, কারণ এটা তো রাষ্ট্রীয় সম্পদ ভাই, এগুলো সবাই সব রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আওয়ামী লীগের সম্পদ না, রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ ভাঙবার অপরাধে, ধ্বংস করবার অপরাধে এদেরকে আইনের আওতায় আনা উচিত এবং সেই যার কথা বলছিলাম নামের আগে আম যুক্ত আছে সেই ব্যক্তি সহ সকলকে কড়া নজরদারিতে, গোয়েন্দা নজরদারিতে রাখা উচিত। যদি সে সত্যিকার অর্থেই স্বাধীনতার ঘোষক দাবিদার জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি হয়ে থাকে, এই প্রধানমন্ত্রী তার উচিত হবে এই ব্যাপারে সুষ্ঠু পদক্ষেপ নেওয়া এবং এই পদক্ষেপের মাধ্যমে আগামী দিনগুলোতে স্বাধীনতার সপক্ষের আওয়াজকে জারি রাখা। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এতক্ষণ দেখেছেন। নিশ্চয় আমি এরপরে সময় পাবো না, আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে একটা কথা বলতে চাই আপা, আপনাকে আরজু আপা বলেছেন যে আপনার তিনি ফ্যান, আমরা বলি আমাদের স্বপ্ন ডানা, আমরা সেই ডানার উপরে ভর করে কিন্তু এখন উড়ে বেড়াচ্ছি, কথা বলছি। কারণ আমাদের দেখেন, আমি কিন্তু অন্যান্য আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে আমার ওই সময় কিন্তু যোগাযোগ ছিল, যেহেতু সাংবাদিকতা করি, রাজনীতি করি, অনেকের সাথে কিন্তু এই সময় কিন্তু কথা বলবার জন্য একটা মাত্র ডানা অবশিষ্ট আছে, যে ডানাটা অন্যদেরকে ইনসিস্ট করেছে, অনুপ্রেরণা জুগিয়েছে। আমি সেই স্বপ্ন ডানাকে বলবো এই ডানা যেন ঝাপটাতেই থাকে এবং আমরা যেন উঠতেই থাকি এবং আমাদের বিজয় অনিবার্য হওয়া পর্যন্ত যেন আমরা সেটা অব্যাহত রাখি। সবাইকে কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মেহেদী। প্রফেসর ডক্টর জাহানারা আরজু, প্রশ্নটা রেখে গিয়েছিলাম না, আপনি বলেন, আপনাকে 2 মিনিট সময় দিতে পারছি আমি। কোন প্রশ্ন? এই যে আমি বলেছিলাম যে এই যে বিএনপিকে তো এই বিচারটা করতে হবে, যে রাজাকার, আলবদর, আল শামস, যুদ্ধাপরাধী যে দল যারা, তাদের দোসরদেরকে নিয়ে কিন্তু সংসদে গেছে। এখন তিনি যে কথাটি মমিন মেহেদী শেষ করলেন, যে তিনি বলছেন তার পিতা স্বাধীনতার ঘোষক, এইরকম একটি মিথ্যাকে তিনি প্রতিষ্ঠিত করছেন, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। আবার কাজে এই জায়গাটা তাকে স্পষ্ট করতে হবে এবং 2024 5 আগস্ট পরবর্তী সময়ের যে বিষয়গুলো আছে, যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড আছে ইউনুসের, যে মেটিকুলাস চক্রান্তগুলো করেছে, আজকে সমস্ত খাতকে ধ্বংস করে ফেলেছে। বিশেষ করে যে চিকিৎসার বিষয়টি এখন আমাদের সামনে একেবারে এই মুহূর্তের যে বিষয়, সেটির তদন্ত বিচার করতেই হবে। সেই প্রশ্ন সব আসবে আস্তে আস্তে। এই যে মেটিকুলাস ডিজাইনে এমন ছিল, 6-7 বছর 5-6 বছরের শিশু বাবার কোলে, তাকেও মেরেছে বাড়ির ছাদে, জানালার ধারে, সেই শিশুকেও মেরেছে। এখন এই শিশুগুলো
কোনো পুলিশ কোনো আর্মি মারেনি, এটা একটা মানে পাগলও বোঝে। এখন এই এই দেশের মানুষ অবশ্যই রুখে দাঁড়াবে। এখন যদি মানে বর্তমান সরকার, যদি সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা যদি না বোঝেন যে জামাত ইসলামের আসল টার্গেট কিন্তু ক্ষমতায় যাওয়া, এবার একটুর জন্য ট্রেনটা মিস হয়ে গেছে, পরবর্তীতে তারা কিন্তু এই ভুল করবে না। তারা অবশ্যই আরো মেটিকুলাসলি এগোবে এবং দেশের যত স্বাধীনতার সপক্ষে শক্তি আছে, আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে যারা আছে দেশে, তারাও মানে বাড়ি ঘরে থাকতে পারছে না, নেতা কর্মীরা জেল জুলুম, জেল জরিমানা এগুলোর মধ্যে আছে। তো এই অবস্থাতেই যদি চলতে থাকে আগামী 5 বছর, তাহলে কিন্তু বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে। এখন আওয়ামী লীগ, বিএনপি এরা স্বাধীনতার সপক্ষের শক্তি, এটা যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে আমি বলবো স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এত মাথাচাড়া দিচ্ছে দিন দিন, যে তারা এক ধাপ করে এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু আলটিমেটলি ক্ষমতার দোরগোড়ায় এসে যাচ্ছে। তারা ক্ষমতা নেওয়াটাই তাদের এখন টার্গেট, এবং ওরা একবার ক্ষমতায় আসলে আফগানিস্তান, লিবিয়া, তারপর আরো যা যা দেশ আছে ওসব দেশের সাথে তুলনা করেও পারবেন না, কারণ এরা বাঙালি জামাত ইসলাম। সো এদের সাথে আর কেউ পারবে না। এটা আসলেই ভয়ঙ্কর ব্যাপার, এবং আপনারা সবাই সচেতন হোক, দেশের মানুষকেও আমি বলবো আপনারা সচেতন হন, আপনারা ভয়েস রেজ করুন। আপনারা এই যে দেশে তেল বিদ্যুৎ হোক, স্বাস্থ্য খাতে হোক, সব জায়গায় যত বৈষম্য থাকবে, যত অনিয়ম দেখবেন, অবশ্যই আপনারা ভয়েস রেজ করবেন, নইলে হবে না। কারণ মিডিয়াগুলো এখন মানে গলা চাপা দেওয়া, মিডিয়াগুলো এখন তথ্য জানছে কিন্তু বলতে পারছে না। কারণ আপনারা যেখানে তথ্য জানছেন, আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় হলেও আপনারা প্রচার করুন, আপনারা সচেতনতা গড়ে তুলুন এবং দেশকে বাঁচান। সবার উপরে দেশ, এখন দেশকে বাঁচান। ধন্যবাদ রোকেয়া প্রাচী আপা, মোমিন মেহেদি ভাই, আপনাদেরকে ধন্যবাদ, আরপি স্টেশনকেও ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপাকে বিশেষ কৃতজ্ঞতা। আমরা কিন্তু আপাকে চাই, আপা সুন্দর করে কথা বলেন। আপার এই জায়গাটা আমরা চাই যে তিনি কথা বলতে থাকলে আমাদের মতো যারা তরুণ আছি তারা কিন্তু কোনো না কোনোভাবে ইনসিস্ট হব এবং উৎসাহিত হব, যাতে করে আমি হয়তো অনলাইনে কথা বলছি, অন্যরা হয়তো অফলাইনে কথা বলবে, রাস্তায় কথা বলবে। আপনাকে কিন্তু অভিভাবক হিসেবে আমরা আমাদের সাথে চাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ এবং মেহেদি অনেক ধন্যবাদ, প্রফেসর ডক্টর জাহানারা আরজু এবং প্রিয় দর্শক, দুজন বিশেষ অতিথি যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় আজকে সে কথাগুলো যদি আপনারা পর্যালোচনা করেন বা আপনাদের মাথায় রাখেন, তাহলে বাংলাদেশের জন্য সেটি কাজে লাগবে। আমরা কিন্তু কেউ বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলতে এখানে আসিনি, আমরা কিন্তু বলেছি বাংলাদেশের কথা, বাংলাদেশের আপামর জনসাধারণের কথা। একদম চোখের সামনে যে শিশুদের মৃত্যু হয়েছে, এটি কিন্তু হত্যা, আর এই হত্যাটিকে গণহত্যার চাইতে কোনোভাবেই যদি আপনারা কোনো অংশ যদি এটাকে কম গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ আমাদের শিশুরা পড়তে পারছে না, তাদেরকে বই দেওয়া হয় না, আমাদের শিশুদের টিকা দেওয়া হয় না। এর চেয়ে দুঃখজনক ধ্বংসাত্মক পরিস্থিতি বাংলাদেশে কখনো আসেনি, আসবেও না। কাজেই এখানেই আমাদেরকে থামাতে হবে বাংলাদেশকে, যে দেশে 50 লক্ষের অধিক শিশু টিকা থেকে বঞ্চিত, কিন্তু এটা তাদের অধিকার ছিল এবং রাষ্ট্রে এটি সম্ভব, সেটি শেখ হাসিনা প্রমাণ করে দিয়ে গিয়েছিলেন। কাজে আজকে যারা রাষ্ট্রের বিরুদ্ধে, যারা শিশুদের বিরুদ্ধে, যারা প্রজন্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের রুখতে হবে। এবং এই রুখবার কাজটি যদি বর্তমানে যিনি সরকার প্রধান আছেন তারা যদি গুরুত্ব সহকারে বিবেচনা না করে, যদি মনে করেন 5 আগস্ট 2024-এর সেই মেটিকুলাস চক্রান্তের অংশ হিসেবে পরস্পরকে রক্ষা করবেন, যেমন করে 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে সেখানকার আসামিরা মুক্ত হয়েছে, তেমনি এখন যদি ইউনূসকে শিশু মৃত্যুর দায় থেকে মুক্ত করা হয় এবং ইউনূসের সরকারকে যদি বিচারের আওতায় আনা না হয়, তাহলে দেশের জনগণ এর জবাব দিতে বাধ্য হবে। আসুন বাংলাদেশের পক্ষে থাকি, বাংলাদেশকে রক্ষা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।